পূজা, যার মাত্র কিছুদিন আগেই বিয়ে হয়েছে, নিজের চোখে নতুন বউয়ের হাজারো স্বপ্ন সাজিয়ে শ্বশুরবাড়ির চৌকাঠ পার করে। কিন্তু বিয়ের প্রথম রাতেই তার সাথে এমন কিছু ঘটে যা তার আত্মাকে পর্যন্ত কাঁপিয়ে দেয়। এমন এক ভয়াবহ সত্য যার সে কখনো তার সবচেয়ে ভয়ঙ্কর কল্পনাতেও আশা করেনি। আতঙ্কিত এবং ভেঙে পড়া পূজা যখন নিজের শেষ আশা নিয়ে তার জেঠানি কমলেশের কাছে সাহস জুটিয়ে নিজের কষ্টগুলো প্রকাশ করতে যায়, তখন সান্ত্বনার বদলে সে উপহার হিসেবে পায় গালে এক সজোরের চড়। পূজা মাটিতে পড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। শেষ পর্যন্ত এক নতুন বউয়ের সাথে এত বড় প্রতারণা আর জুলুম কেন হলো? এই গল্প আপনাকে নাড়িয়ে দেবে এবং শেষে একটি গভীর শিক্ষাও দিয়ে যাবে। কিন্তু এই খতরা রাত পর্যন্ত কথা পৌঁছালো কিভাবে? এর জন্য আমাদের গল্পের পাতাগুলো একটু পেছনে উল্টাতে হবে। গল্পের আসল কেন্দ্রবিন্দু হলো কমলেশ। কমলেশ একজন দায়িত্বশীল গৃহিণী যে একটি ভরা সংসার সামলায়। তার পরিবারে আছে তার স্বামী, একটি ছোট মেয়ে, শাশুড়ি, শ্বশুর, একজন শান্ত দাদি এবং তার দেবর অরুণ। কমলেশের কাছে অরুণ শুধু একজন দেবর নয়, বরং তার নিজের ছেলের চেয়েও বেশি। সময় নিজের গতিতে এগিয়ে চলে। এখন অরুণ বড় হয়েছে এবং পুরো পরিবার তার জন্য বিয়ের সম্বন্ধ দেখতে যাচ্ছে। যে মেয়েটিকে দেখতে পুরো পরিবার যাচ্ছে তার নাম পূজা। ইংলিশ অনার্সে বিয়ে করা পূজা নিজের কথা এবং আত্মবিশ্বাসে সবার মন জয় করে নেয়। সে যখন নিজের মিষ্টি গলায় একটি ইংরেজি গান গেয়ে শোনায়, তখন যেন পুরো পরিবার তার ওপর মুগ্ধ হয়ে যায়। অরুণ তো তাকে দেখা মাত্রই নিজের মন হারিয়ে ফেলে। কিন্তু এই পুরো ঘরে একজন মানুষ এমন ছিল যার মুখে খুশির বদলে ছিল এক দ্বিধা। কমলেশের পূজার এই মডার্ন এবং স্পষ্টবাদী স্টাইল একদমই পছন্দ হয়নি। কিন্তু অরুণের খুশি এবং তার জেদের সামনে কমলেশকে মাথা নত করতেই হয়। মন থেকে না চাইলেও সে এই সম্পর্কের জন্য সম্মতি দিয়ে দেয়। সেই দিনই চটমাঙ্গনি পট বিয়াহের মতো ধুমধাম করে রিং সেরেমনি হয়ে যায়। পূজার আঙুলে অরুণের নামের আংটি শোভা পায়। কিন্তু কেউ জানত না যে এই খুশি ছিল মাত্র এক রাতের অতিথি। পরের দিন সকালে কমলেশ তার শাশুড়ির সাথে অটো করে কোথাও যাচ্ছিল। হঠাৎ রাস্তায় তাদের নজর পড়ে একটি বিশাল ভিড় এবং শোরগোলের ওপর। কিছু মানুষ রাস্তায় প্রতিবাদ প্রদর্শন করছিল। তখনই ভিড়ের মাঝে কমলেশের নজর এমন এক চেহারার উপর পড়ে যা দেখে তার পায়ের তলার মাটি সরে যায়। সে প্রকাশ্যে ক্ষেপে ওঠে এবং হুকুম দেয় যে এই সব নাটক এখনই বন্ধ করো। রাগে অগ্নিশর্মা হয়ে কমলেশ এগিয়ে যায়। পূজার হাত ঝটকা দিয়ে ধরে এবং তার আঙুল থেকে বাগদানের আংটি নির্দয়ভাবে টেনে বের করে নেয়। এক মুহূর্তের এক ঝটকায় সে সেই সম্পর্ক ভেঙে দেয় যা কালই জুড়ে ছিল। যখন কমলেশ এই তুতুফান নিয়ে বাড়ি ফেরে, তখন বাড়িতে হুড়স্থুর পড়ে যায়। কমলেশের স্বামী তাকে আয়না দেখিয়ে বলে যে তুমি না ভেবে চিনতে যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছ, সেটা এখন তোমাকেই সামলাতে হবে। বেচারা অরুণও অনেক অনুরোধ করে, বোঝানোর চেষ্টা করে যে পূজার চিন্তা ভুল নয়। কিন্তু কমলেশ নিজের অহংকারে অন্ধ হয়ে গিয়েছিল। তার কানে কোনো কথাই ঢুকছিল এবং সে কারুর কথাই শোনে। কিছুক্ষণ পর গল্পে এক সুন্দর এবং আবেগপ্রবণ মোড় আসে। নিজের সম্পর্ক বাঁচাতে এবং নিজের কথা বোঝাতে পূজা নিজেই কমলেশের কাছে পৌঁছায়। সে খুব নম্রভাবে ক্ষমা চেয়ে বলে যে যদি আমরা সত্যের জন্য এবং অন্যের অধিকারের জন্য রুখে না দাঁড়াই, তবে এই পৃথিবী ধীরে ধীরে শেষ হয়ে যাবে। কমলেশ যে যদিও পুরনো চিন্তার ছিল, কিন্তু পরিষ্কার হওয়ায় পূজার কথার গভীরতা অনুভব করতে পারে। তার মন গলে যায় এবং সে হেসে বলে যে আমার কথা বুঝতে একটু দেরি হয়, কিন্তু যখন একবার বুঝতে পারি তখন আমি সত্যের সাথে কখনো ছাড়ি না। এই বলে কমলেশ পুরো সম্মানের সাথে সেই আংটি আবার পূজাকে ফিরিয়ে দেয়। অবশেষে শান সেই আংটি আবার পূজাকে ফিরিয়ে দেয়। অবশেষে সানাই বাজে এবং অরুণ ও পূজা বিবাহের বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু বিয়ের এই চাকচিক্যের মাঝে এক সমস্যা লুকিয়েছিল। বিয়ের দিন পূজার শরীর খুব খারাপ ছিল। প্রচন্ড জ্বর এবং গায়ে ব্যথার কারণে তার অবস্থা ছিল নাজেহাল। বিয়ের ৭ পাকের সময়ও সে ওষুধের সাহায্যে কোনো মতে নিজেকে দাঁড় করিয়ে রেখেছিল। বিয়ের আচার অনুষ্ঠান শেষ হওয়ার পর আসে সেই রাত, যাকে প্রত্যেক নতুন বউ তার জীবনের সবচেয়ে সুন্দর রাত মনে করে, বাসর রাত। অরুণ ঘরে আসে এবং কিছু আনুষ্ঠানিক কথার পর সে পূজার কাছে আসতে শুরু করে। পূজা যে ব্যথায় এবং জ্বরে ভেঙে পড়ছিল, খুব স্পষ্ট শব্দে অরুণকে বলে যে আমার শরীর খুব খারাপ, আমার খুব জ্বর আর সারা শরীর ব্যথায় ভেঙে যাচ্ছে, প্লিজ আজ আমরা কিছুই করব না। কিন্তু অরুণের উপর যেন লালসা আর স্বামী হওয়ার অহংকারের ভূত সওয়া ছিল। সে পূজার একটি কথাও শুনল না। পূজার ক্রমাগত আকুতি, কান্না এবং মানা করা সত্ত্বেও অরুণ নিজের পুরুষত্বের অন্ধ নেশায় তার সাথে জবরদস্তি করে। নতুন বউয়ের সেই সোনালী স্বপ্নগুলো ওই বিছানাতেই
নির্মমভাবে পিষে ফেলা হয়। সকালের আলো ঘরে আসে, কিন্তু পূজার দুনিয়ায় চিরতরে অন্ধকার নেমে আসে। সে ব্যথা আর ট্রমার কারণে শুধু কেঁদে চলেছিল। অরুণ তাকে চুপ করানোর চেষ্টা করে, যেন খুব সামান্য কিছু ঘটেছে। সে খুব অধিকার নিয়ে বলে যে, আরে আমি তোমার স্বামী, এটা তো আমার অধিকার, বিয়ের পর তো এসব হয়। এটা শুনে পূজার ভেতরের কষ্ট এক আর্তনাদ হয়ে ফেটে পড়ে। সে ডুকরে কাঁদতে কাঁদতে অরুণের চোখের দিকে তাকায় এবং বলে যে, অধিকার নয়, তুমি আমার রেপ করেছ। এই শব্দ শুনে অরুণ থমকে যায়, কিন্তু নিজের জঘন্য কাজের জন্য লজ্জিত হওয়ার বদলে তার পুরুষত্বে আঘাত লাগে। সে রাগে ফেটে পড়ে বলে যে, যদি তোর মনে হয় আমি কিছু ভুল করেছি, তবে যা বাইরে গিয়ে চিৎকার করে সবাইকে বলে দে। এই বলে সে নির্দয়ভাবে পূজাকে ঘর থেকে বের করে দেয়। কাঁদতে কাঁপতে পূজা যেমনই ঘর থেকে বাইরে আসে, তার নজর উঠানে দাঁড়িয়ে থাকা কমলেশের উপর পড়ে। কমলেশ বাড়ি এবং পাড়ার কিছু মহিলাদের সাথে কথা বলছিল। পূজার কানে কমলেশের কথা পৌঁছায়। মেয়েরা যতটা না কোনো বোমা বিস্ফোরণকে ভয় পায়, তার চেয়ে বেশি নিজের সম্মানের তামাশা হওয়াকে ভয় পায়। এই একটি বাক্য পূজার বুকে কোনো বিষাক্ত তীরের মতো বিঁধে যায়। সে তখনই বুঝতে পারে যে সমাজ আর পরিবারে সে দাঁড়িয়ে আছে সেখানে। যদি সে মুখ খোলে তবে সে বিচার পাবে না, বরং এই বাড়িতে তারই সম্মানের প্রকাশ্যে তামাশা হবে। সমাজ আর বদনামের এই ভয়ে হেরে গিয়ে এক জীবন্ত অধিকারের জন্য লড়াই করা মেয়ে নিজের চোখের জল গিলে নিঃশব্দে আবার সেই দমবন্ধ করা ঘরে ফিরে যায়। তার নিষ্পাপ মনে কোথাও না কোথাও এই আশা বাকি ছিল যে হয়তো অরুণের নিজের পশুত্বের উপলব্ধি হবে, হয়তো সে নিজের ভুল স্বীকার করবে এবং তার কাছে ক্ষমা চাইবে। কিন্তু অরুণের আচরণ দেখে পূজার পায়ের তলার অবশিষ্ট মাটিও সরে গেল। পূজা আগে থেকেই অসহ্য যন্ত্রণায় ছিল, কিন্তু অরুণ নিজের লালসাকে ভালোবাসার নাম দিয়ে আবারও তার সাথে জবরদস্তি করল। পূজা ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিল। সে বুঝতে পেরেছিল যে যাকে দুনিয়া স্বামী স্ত্রীর ভালোবাসা বলে, তা তার জন্য শুধু একটি বৈবাহিক বলাৎকার, ম্যারিটাল রেপ ছিল, যার বিরুদ্ধে সে কিছুই করতে পারছিল না। পরের দিন সকালে কমলেশের নজর ছাদের বাউন্ডারিতে উদাস হয়ে দাঁড়িয়ে থাকা পূজার ওপর পড়ে। পূজার চোখের শূন্যতা আর তার শান্ত মুখ দেখে কমলেশের বুক কেঁপে ওঠে। কমলেশে বারবার জিজ্ঞাসা করা সত্ত্বেও পূজা রাতের সেই ভয়াবহ সত্য বলেনি। কমলেশ বুঝতে পারে যে কিছু একটা খুব খারাপ হয়েছে এবং সে বেশি প্রশ্ন না করে পূজাকে তার বাবার বাড়ি, বাপের বাড়ি দেখে আসে। বাপের বাড়িতে পৌঁছে পূজা ভেবেছিল যে হয়তো পৃথিবীতে একজন মাই আছে যে নিজের মেয়ের কষ্ট বুঝতে পারে। সে নিভৃতে নিজের মাকে গত রাতের সমস্ত সত্য গল্পটি এখানেই শেষ হয়েছে। অন্য কোনো সহায়তার প্রয়োজন হলে জানাতে পারেন। বাপের বাড়িতে পৌঁছে পূজা ভেবেছিল যে হয়তো পৃথিবীতে একজন মাই আছে যে নিজের মেয়ের কষ্ট বুঝতে পারে। সে নিভৃতে নিজের মাকে গত রাতের সমস্ত সত্য এবং অরুণের পৈশাচিকতার কথা বলে দেয়। কিন্তু যে জবাব তার নিজের মা দিল, তা অরুণের পৈশাচিকতার চেয়েও বেশি ভয়ঙ্কর ছিল। মা তাকে বুকে টেনে নেওয়ার বদলে বুঝিয়ে বলল যে স্বামী স্ত্রীর মধ্যে এসব তো হয়েই থাকে, বিয়ে যখন করেছ তখন এসব তো মানিয়ে নিতেই হবে, এতে না বলার কি ছিল? এ দিয়েই তো পরিবার আর বংশ এগিয়ে যায়। নিজের মায়ের মুখে এই কথা শুনে পূজা স্তব্ধ হয়ে যায়। বাকিটা মা ইমোশনাল ব্ল্যাকমেল করে পূরণ করে দেয়। বাড়ির দারিদ্র্যের দোহাই দিয়ে সে পূজাকে সঙ্গে সঙ্গে শ্বশুরবাড়ি ফিরে যাওয়ার আদেশ দেয় এবং হুমকি দেয় যে যদি সে ফিরে না যায় তবে মা নিজের হাতের শিরা কেটে আত্মহত্যা করবে। আপনজনদের থেকে পাওয়া এই ধোকার পর বেচারি পূজার কাছে কোনো পথ ছিল না। সে এক জীবন্ত লাশের মতো কমলেশের সাথে ফিরে যেতে থাকে। সফরের সময় এক জায়গায় ওয়াশরুমে যাওয়ার বাহানায় পূজা অটো থেকে নামে। এটি ছিল তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। সে পেছনে ফিরে তাকায়নি এবং সেখান থেকে চুপচাপ পালিয়ে যায়। কমলেশ তাকে পাগলের মতো সব জায়গায় খোঁজে, কিন্তু পূজার কোনো হদিশ পাওয়া যায় না। বাড়ি পৌঁছে যখন কমলেশ এই খবর দেয়, তখন পুরো পরিবারে হুলুস্থুল পড়ে যায়। সবাই পূজাকে খোঁজে, কিন্তু সে যেন হাওয়ায় মিলিয়ে গেছে। হার মেনে কমলেশ পূজার বন্ধু সোনাকে ফোন করে, যে একটি এনজিওতে কাজ করত। সোনা বলে যে সে পূজার ব্যাপারে কিছু জানে না, কিন্তু সে তাকে খুঁজে বের করার সব চেষ্টা করবে। অবশেষে সোনার খোঁজ শেষ হয়। পূজা তাকে এক নির্জন পার্কের কোণে উদাস হয়ে কোনো আতঙ্কিত শিশুর মতো বসে থাকতে দেখা যায়। যখন কমলেশ সেখানে পৌঁছায়, তখন পূজা সাহস জুটিয়ে অরুণের সেই ভয়াবহ রাতে সমস্ত পৈশাচিকতা এবং সত্য কমলেশের সামনে উগরে দেয়। কিন্তু বছরের পর বছর অরুণকে নিজের ছেলের মতো লালন পালন করা। দ্বিতীয় পর্ব দেখার জন্য লাইক, সাবস্ক্রাইব করে রাখুন। আপলোড করলে দেখবে।